তো যেটা বলছিলাম যে অসমশত বিক্রিয়ার কৌশল সাধারণত একানবিক বিক্রিয়ার ক্ষেত্রে লং বোর কৌশল এবং দ্বিনাম্বিক বিক্রিয়ার ক্ষেত্রে লং বোর হিন্সডেল কৌশল অনুসরণ করা হয়। এটা এটা মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে শর্ট কোশ্চেনের ভিতরে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে লং মুর হিন্সডেল কৌশলটা, হিন্সডেল এই কৌশলটা কি? তো লং মুর হিন্সডেল কৌশল অনুযায়ী দুটি বিক্রিয়ার অণু এ এবং বি প্রথমে পৃষ্ঠতলের পাশাপাশি অবস্থান করে। তারপরে তারা এ আর বি একসাথে সমন্বিত হয়ে একটা কমপ্লেক্স তৈরি করে এবং সেই কমপ্লেক্সটা পরবর্তীতে বিয়োজিত হয়ে বিয়োজিত হয়ে আপনার পরবর্তীতে উৎপাদে পরিণত হয়। তার মানে একটা সক্রিয় আহ, আম, আহ, আহ, এখানে বেসিক যে কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে সেটি হচ্ছে একটা জটিল গঠিত হইতে হবে। জটিল গঠিত হওয়া বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে আমরা একটু দেখি। ধরেন এ আর বি বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? এ বি উৎপন্ন করলো। এটি আমরা ধরে নিলাম যে এটি আমাদের সেই সক্রিয়ত জটিল। এই সক্রিয়ত জটিল বিয়োজিত হবে আবার, দেন হচ্ছে D1 + D2 তৈরি করবে। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে দুটা জিনিস রয়েছে। সে দুটো জিনিসের ভিতরে একটা ইম্পর্টেন্ট যে প্যারামিটার, সেই প্যারামিটারের মধ্যে রইলো যে একটা সক্রিয়ত জটিলের কন্ডিশন বা সক্রিয়ত জটিল তৈরি হওয়াটা খুব জরুরি। সো এই সক্রিয়ত জটিল আমরা যেটাকে বলি যে কমপ্লেক্স, সুপার অ্যাক্টিভ কমপ্লেক্স, এই কমপ্লেক্সটার স্থায়িত্ব খুব কম হয় এবং খুব দ্রুত বিয়োজিত হয়ে নতুন যৌগ গঠিত হয়। আচ্ছা, তাহলে এটি এটি একটা ব্যাপার। আর আরেকটা জিনিস কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে দুটি দ্বি আণবিক অসমসত্ব প্রভাবন বিক্রিয়ার উদাহরণ দাও। তো এই ক্ষেত্রে যে কোনো উদাহরণ মুখস্থ রাখা যেতে পারে, যেমন কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন অথবা নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেনের মধ্যে বিক্রিয়া। হ্যাঁ, এটা দিয়ে আহ, আহ, স- আহ, দুটি দ্বি আণবিক অসমসত্ব প্রভাবন বিক্রিয়ার উদাহরণ, দুটি দ্বি আণবিক অসমসত্ব প্রভাবন বিক্রিয়ার উদাহরণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4 নম্বর যে কোশ্চেনটা, এই যে এটা দুটি দ্বি আণবিক, এখানে পুরোটা কোশ্চেনটা নাই। দুটি দ্বি আণবিক বা দ্বি আণবিক অসমসত্ব বিক্রিয়ার উদাহরণ দাও, তাহলে সেই ক্ষেত্রে তখন আপনি যে কোনো একটা দিতে পারেন, আর যদি দুটি বলে দেয়, তাহলে দুটি বলতে হবে। এরপরে আহ আহ, আরেকটা জিনিস এখান থেকে দরকার হয়, সেটি হচ্ছে যে লং মুর হিন্সডেল কৌশলের স্বীকার্যসমূহ বা শতসূদ্ধগুলো। এই শতসূদ্ধগুলো 3-4টা মনে রাখলে হবে। যেমন একটা মনে রাখতে পারেন, যদি বিক্রিয়াটি দ্বি আণবিক হয় তবে সেক্ষেত্রে বিক্রিয়া ঘটে দুটি পরিশোষিত বা অধিশোষিত প্রজাতির মধ্যে। তার মানে এই ব্যাপারটা কিরকম? দ্বি আণবিক বিক্রিয়ার ক্ষেত্রে তো আমরা জানি যে দুইটা মলিকুল থাকবে, তাই না? তো দুটা মলিকুল যখন থাকতে হয় তখন কি হয়? দুটো প্রজাতি থাকে, দুটা কেমিক্যাল স্পেসিস থাকে। এটাই বলতেছে যে দুইটা এরকম দ্বি আণবিকের ক্ষেত্রে দুই ধরনের মানে বিক্রিয়ক থাকতে হবে, যেটা আমরা দেখলাম একানবিকের ক্ষেত্রে যা থাকে। পৃষ্ঠতলে পরিশোষিত বিক্রিয়ার অণুগুলো পৃষ্ঠতলের সক্রিয় স্থানের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়। অর্থাৎ কে অ্যাক্টিভ প্লেসে যাবে তার জন্য এক ধরনের প্রতিযোগিতা থাকে। এটা অ্যাজাম্পশন কিন্তু স্বতঃসিদ্ধ। সংশ্লিষ্ট পৃষ্ঠতলে যে বিক্রিয়াটি সংঘটিত হয় তা 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 হার নিয়ন্ত্রিত হবে হিসেবে চিহ্নিত হয়। সংশ্লিষ্ট পৃষ্ঠতলে যে বিক্রিয়াটি সংঘটিত হয় তা হার নিয়ন্ত্রিত ধাপ হিসেবে চিহ্নিত হয়। এর নেক্সট হচ্ছে লং মোডের সমতাপ রেখার সমীকরণ ব্যবহার করে গ্যাসীয় দশা ও পরিশোষিত বিক্রিয়কের মধ্যকার সাম্যাবস্থা বর্ণনা করা যায়। তো এগুলো, এই কয়টা পয়েন্ট মুখস্থ করে ফেলতে হবে। এখান থেকে এই চ্যাপ্টারের আমরা যে কোশ্চেন গুলো আলোচনা করেছিলাম, যে যে কোশ্চেন গুলো পড়তে হবে, আম, কৌশলের মধ্যে তুলনা। তো এই এই আহ, পাঁচ অবস্থান তত্ত্ব ব্যবহার করে একানবিক একাধিক পৃষ্ঠতলীয় বিক্রিয়ার গতীয় সমীকরণ প্রতিপাদন করো। আহ, এই কোশ্চেনটা আসলে আমরা পড়ার চেষ্টা করব, এই যে 5 নম্বর যে কোশ্চেনটা। আর অন্য যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলোতে আমরা টাচ করছি না। 5 নম্বর কোশ্চেন পর্যন্ত বেসিক্যালি পড়বো। 5 নম্বরে একটা হ্যান্ড নোট যাবে আপনাদের, সেই হ্যান্ড নোটটা থেকে এটা পড়ে ফেলতে হবে। আমি হ্যান্ড নোটটা শর্ট করে দিয়েছি, সো ওইখান থেকে আর ওইখান থেকে পড়ে নিলে হবে। আর অন্যগুলো এই এই চ্যাপ্টারের ক্ষেত্রে অন্য যেগুলো রইলো সেগুলো আমরা এই অবস্থায় মানে আপাতত পড়তেছি না। যদি পরে আমাদের দরকার হয় অ্যাজ পার সাজেশন, আর চ্যাপ্টার 4, 5, 6, 7 ফুললি কভার করার পরে
তখন আমরা দেখব, আদারওয়াইজ দরকার নাই। আর অবস্থান্তর অবস্থা তত্ত্ব ব্যবহার করে একাধিক একানবিক পৃষ্ঠতলীয় বিক্রিয়ার গতীয় সমীকরণ প্রতিপাদন করো। এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চিন, এই যে 5 নম্বর যেটা। সো এটার ক্ষেত্রে আমাদের একটা পড়ার প্রক্রিয়া থাকবে, এবং এটা একটা হ্যান্ড নোটের উপরে ডিসকাশন থাকবে, এটা আপনাদের একটা রেকর্ড ক্লাস চলে যাবে। সো এখান থেকে আপনারা এটা পুরোটা কমপ্লিট করে নেবেন, এবং যথাসাধ্য ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যত মিনিমাম লেভেলে রেখে আলোচনা করা যায় সে বিষয়টা মাথায় রাখা হবে। আর আশা করছি যে খুব খুব একটা প্রবলেম হবে না এটা বোঝার জন্য। তাহলে এই চ্যাপ্টারে আমরা আরেকটা কোশ্চেন নিয়ে এখন আলোচনা করব। সেটি হচ্ছে যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিলিন হাইড্রোজেনেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা করো। এটি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নিকেল নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিলিনের হাইড্রোজেনেশন বিক্রিয়ার কৌশল, এই যে 7 নম্বরটা। আর 6 নম্বর কোশ্চেনটা আমরা বাদ দিচ্ছি সঙ্গত কারণে। 6 নম্বর কোশ্চেনটা আমরা পড়তে চাচ্ছি না। যদি যদি কখনো আমাদের দরকার হয় তাহলে উই উইল কাম ব্যাক অ্যাগেন অ্যাজ পার সাজেশন। যদি পড়াই লাগে তাহলে সেক্ষেত্রে আমরা তখন দেখবো, কারণ এটা আসলে পরীক্ষায় লিখে আসার মতো অবস্থায় নেই। মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলো এরকম করে আহ সাজানো আছে, এবং এটাকে কোথাও সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত করার মতো কোনো প্রক্রিয়া খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা এটা এর আগেও ব্যাচগুলোতেও পড়াইনি, এবং আপনাদের ব্যাচেও এটাকে আমরা স্টপ রাখলাম। এবং এই চ্যাপ্টার যেহেতু আমাদের ম্যান্ডেটরি চ্যাপ্টার না, সো এই চ্যাপ্টারটা থেকে অত ঝামেলা নেওয়ার বা প্যারা নেওয়ার দরকার নাই। যে কটা কোশ্চেন পড়লাম এই কটা কোশ্চেনই এই চ্যাপ্টার থেকে পড়বেন। এখন নিকেল প্রভাবকের উপস্থিতি হাইড্রোজেনেশন বিক্রিয়ার কৌশল। হাইড্রোজেনেশন মানে কি? হাইড্রোজেনেশন শব্দটার অর্থ আমরা প্রথমে বুঝে নিই চলেন। হাইড্রোজেনেশন, কোনো একটা বিক্রিয়ায় হাইড্রোজেন অ্যাটমকে যদি সংযুক্ত করা হয় তখন সেটাকে হাইড্রোজেনেশন বলি। হাইড্রোজেনে সংযুক্ত তখনই হইতে পারে যদি অ্যালকেনের মধ্যে আনস্যাচুরিটি থাকে, অর্থাৎ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হয়, তখনই কিন্তু এটি সংযুক্ত হতে পারে। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি, যেমন অ্যাসিটিলিনের ক্ষেত্রে কি হয়? অ্যাসিটিলিন সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, দেন হচ্ছে হাইড্রোজেন, কিন্তু কি বিক্রি হয়? সিএইচ 2 ডাবল বন্ড সিএইচ 2 উৎপন্ন হয়, ইথিলিন তৈরি হয়। সো ইথিলিন একটা কম্পাউন্ড, যে কম্পাউন্ডের ক্ষেত্রে হাইড্রোজেনেশন সংঘটিত হচ্ছে। তাহলে হাইড্রোজেনেশনের মূল যে বেসিক, সে মূল বেসিক হচ্ছে যে এখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকতে হবে। এটা হলো একদম ফান্ডামেন্টাল বেসিক। আর এর সাথে আমরা সাধারণত যদি কোনো ঝামেলা না থাকে তাহলে সাধারণত আমরা নিকেল প্রভাবক ব্যবহার করে থাকি। তাহলে এটি আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে করে থাকি। যেমন এটা যেহেতু এটা নোট আকারে থাকবে না, সেহেতু হচ্ছে যে আপনারা চাইলে এটি নোট করে নিতে পারেন। আমি গ্র্যাজুয়ালি এটিকে লিখে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে করে ছোট্ট একটা রিয়াকশন খুব ইম্পর্ট্যান্ট। সো এইটি আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা যে কোশ্চিনটা এখন আলোচনা করব সেই কোশ্চিনটা হলো যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিলিনের হাইড্রোজেনেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা করো। তো ইথিলিনের মধ্যে হাইড্রোজেন চালনা করলে অ্যালকেন উৎপন্ন হয়, এটা আমরা সবাই জানি। সেই অ্যালকেনটাকে আমরা কিভাবে করি? প্রথম ধাপে যে বিক্রিয়াটা হয় সেটি হলো সিএইচ টু, হ্যাঁ, প্লাস হচ্ছে হাইড্রোজেন দিচ্ছেন, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, দেন কি উৎপন্ন হচ্ছে? আপনার হচ্ছে সিএইচ 3, এই অ্যালকেনটা তৈরি হচ্ছে। এখানে আমরা প্রভাবক হিসেবে কি ব্যবহার করছি? নিকেল প্রভাবক। তাহলে কৌশলটা কি, মেকানিজম কি? মেকানিজম হচ্ছে প্রথমে হাইড্রোজেনের বিষম বিভাজন ঘটে। হাইড্রোজেনের যদিও যদিও হাইড্রোজেনের আপনার হচ্ছে এই হাইড্রোজেনের অণু, তো হাইড্রোজেন দুইটা পরমাণু আছে, এই যে এরকম, তাই না? এই দুইটা পরমাণুর মধ্যে বন্ড আছে। বন্ড গুলো আমরা জানি যে একটা একটা ইলেকট্রন, একটা মানে দুইটা ইলেকট্রন দুইটা হাইড্রোজেন পরমাণু থেকে, ব্যাপারটা এরকম আর কি, এই যে এরকম। তাহলে এইখান থেকে একটা আর এইখান থেকে একটা, তাই তো? এই দুইটা দুইটা আপনার হচ্ছে ইলেকট্রন। কিন্তু হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সমান হলেও কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এদের যখন বন্ড ভেঙে যায় তখন এরা বিষম বিভাজন হয়। বিষম বিভাজন মানে একজনের ইলেকট্রন আরেকজন নিয়ে যায়। সেই জন্য একটা হাইড্রোজেন প্লাস চার্জ আর একটা হাইড্রোজেন মাইনাস চার্জ হয়। তাহলে হাইড্রোজেন এই যে পরমাণুটা, তখন এটা কি হয়? একটা হচ্ছে হাইড্রোজেন আর প্লাস, আরটা হচ্ছে হাইড্রোজেন মাইনাস আয়ন হয়। কারণ কি? কারণ যদি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন কয়টা? একটা ইলেকট্রন, সে একটা ইলেকট্রন
একজন নিয়ে যায়, আর যার ফলে তার হাত খালি হয়ে যায়। যার হাত খালি হয়ে যায় মানে হাইড্রোজেন প্লাস মানে কি একটা ইলেকট্রন চলে গেছে, হাইড্রোজেন মাইনাস মানে কি একটা ইলেকট্রন রিসিভ করেছে। সো দ্বিতীয় ধাপে কি হয়, দ্বিতীয়, এটা হলো প্রথম ধাপ ফার্স্ট। দ্বিতীয় ধাপে কি হয়, সেকেন্ড ধাপ, দ্বিতীয়, সেকেন্ড। সেকেন্ডে কি হচ্ছে দেখেন, সেকেন্ডে যেটা হয় সেটি হচ্ছে যে এই আহ, যে আমার ইথিলিন, এটাকে আমরা এভাবে লিখি, এই যে ইথিলিন এইটা না, এখানে কি হয়, এখানে বিষম বিভাজন হয়। এখানে হাইড্রোজেন আয়ন দেন, তাহলে বিক্রিয়াটা হচ্ছে এরকম, এখানে কার্বনের উপর প্লাস মাইনাস সিএইচ থ্রি, সিএইচ থ্রি। দেন পরবর্তী ধাপে, তৃতীয় ধাপ যেটা উম, উম, তৃতীয় ধাপে যেটি হয় সেটি হচ্ছে যে এই সিএইচ টু হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে সিএইচ থ্রি হাইড্রোজেন প্লাসের সাথে বিক্রিয়া করে এটা উৎপন্ন করে। এখানে একটা ধাপ মিসিং, মানে এটা ধাপ না দেখালেও হয়, আমি যে দ্বিতীয় ধাপটা এখানে দেখালাম, এটা সরাসরি আপনি আহ, একসাথে দেখা দিতে পারেন। এই যে হাইড্রোজেন অ্যারো দিয়ে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন এখানে ক্রস চার্জ, মানে এটি হচ্ছে যে আপনার দুইটা হাইড্রোজেন পরমাণু। আর এখানে এটা আপনি দেখা দিতে পারেন, মানে এখানে আমি দুইটা ধাপ দেখা, এখানে একটা ধাপ দেখাইছি তো এই পুরো লাইনটা দিয়ে, কোনো কোনো জায়গাতে দুইটা ধাপ দেখানো আছে, তো প্রবলেম নাই, আপনি এভাবে দেখানো হবে। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে সিএইচ টু প্লাস এটা হয়ে গেল। এখন এই সিএইচ টু প্লাস পরবর্তীতে আবার হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করবে, তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি হচ্ছে, H2C প্লাস, এটা বিক্রিয়া করবে কার সাথে, আচ্ছা এখানে যৌগটা পুরোপুরি লিখে দেন আগে, প্লাস এটা বিক্রিয়া করবে হচ্ছে হাইড্রোজেন আয়নের সাথে, কেন, এখানে যে প্লাস চার্জ সেই জন্য, প্লাস মাইনাস, প্লাস তো মাইনাসের সাথে সংযুক্ত হবে। তাহলে সিএইচ দাঁড়ালো কি সিএইচ থ্রি, আর দাঁড়ালো সিএইচ থ্রি। এই হলো মূল বিক্রিয়া। এইখানে এই অংশটুকু দুই ভাগ করা যায়, এখান থেকে এইটুকুকে আপনি এক ভাগ দেখাতে পারেন যে বিভক্ত হচ্ছে, আর এখান থেকে আরেকটুকু দেখাতে পারেন। তো এটি হলো ব্যাপার, যে কোনো বই থেকেও পড়া যাবে, এটা কোনো ব্যাপার না, এটা খুবই শর্ট একটা জিনিস এবং এটা খুবই সিম্পল একটা জিনিস। এরপরও যদি কারোর কোনো সমস্যা হয় এটা বুঝতে, তাহলে সেক্ষেত্রে জানালে তখন এটা নিয়ে আমরা ফার্দার কথা আলোচনা করা যাবে। বাট হচ্ছে যে এটা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমাদের একটা প্রিপারেশন রাখতে হবে, যাতে করে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আর অবস্থা তত্ত্ব ব্যবহার করে একাধিক পৃষ্ঠতলীয় বিক্রিয়ার গতীয় সমীকরণ যেটা, আমরা এটা ক্লোজ করি, এই যে এখানে যান, এই যে এই কোশ্চেনটা, 5 নম্বর যে কোশ্চেনটা, এই 5 নম্বর কোশ্চেনটা আমরা রেকর্ডে আলোচনা করব। এই যে এটার একটা রেকর্ড করা আছে অলরেডি, এটা আপনাদের পেজে অ্যাড হবে। অবস্থা তত্ত্ব ব্যবহার করে একাধিক পৃষ্ঠতলীয় বিক্রয় গতি সমীকরণ, এটা একটা নোট দেওয়া হবে, সেই হ্যান্ড নোটটাই ফলো করবেন, অন্য কোনো কিছু ফলো করতে যাবেন না। আশা করছি বুঝতে পেরেছেন, কারণ এটার মধ্যে প্রচুর রকমের ভুল আছে এবং এটাকে, এই কোশ্চেনটা মনে রাখতে অনেক কষ্ট হবে আপনাদের, কারণ এখানে কোনো ধারাবাহিকতা রক্ষা করা হয় নাই, ইকুয়েশন গুলো মানে ভূতের মতো সামনে চলে আসে আর কি। তো এরকম আর কি ব্যাপারটা। তো যাই হোক, তারপরে চেষ্টা করা হচ্ছে একটা কম্বিনেশন রাখা যায় কিনা, যতটুকু মানে সহজ করা যায়, সিম্পলিফাই করা যায়, চেষ্টা করা হয়েছে, সর্বাধিক প্রচেষ্টা করা হয়েছে। আশা করছি যে খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না এটা, মোটামুটি আপনাদের বোধগম্য হবে এবং পরীক্ষায় লেখার জন্য উপযুক্ত হবে। পাতার পর পাতা ইকুয়েশন লিখে দেখা হলো অসংখ্য ভুল, একটা নাম্বারও পাবেন না, এই জায়গাগুলো থেকে যেন বের হয়ে আসতে পারে সেই জন্য এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আমরা আশা করছি যে এটি আপনাদের এই আলোচনার সাথেই কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হবে, এর সাথে একটা রেকর্ড ভিডিও, মানে ভিডিও 1 এটি যাবে এবং ভিডিও 2-তে আপনারা রেকর্ডটা পাবেন। আর পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে কঠিন পৃষ্ঠতল এবং বিশেষিত পদার্থের অধ্যয়ন, স্টাডি অফ সলিড সারফেস অ্যান্ড অ্যাবজর্বড স্পেস। এখান থেকে মূলত মাস্টার্সের ফিজিক্যাল কেমিস্ট্রির মানে সক্রিয় প্রস্তুতি শুরু হবে। সক্রিয় প্রস্তুতি মানে এতক্ষণ যা পড়েছেন এখান থেকে হয়তো 1.5টা কোশ্চেন বা 2টা কোশ্চেন কমন পাবেন, কিন্তু এই পুরাটা কমন পাওয়ার জন্য আমাদের আরো যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আহ, একদম ফান্ডামেন্টাল থেকে
যে আলোচনাটা শুরু সেটি হবে এই অধ্যায় 4 থেকে, কঠিন পৃষ্ঠতল এবং বিশেষিত পদার্থের অধ্যায়। এখান থেকে বেসিক পড়াশোনা শুরু হবে, মানে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি আর ওইরকম নেই, এখান থেকে ক্লোজ হচ্ছে। আর যেগুলো টুকিটাকি আছে সেগুলো আপনাদের সমস্যা হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। এই চ্যাপ্টারের আরেকটা রেকর্ড ভিডিও আপলোড হবে, ওইখান থেকে এই চ্যাপ্টারটা শেষ হবে। আর এটার সাথে যেটুকু আলোচনা করা হলো খুবই সহজ, একবার শুনে নিলেই আপনার মাথায় চলে আসবে। দেন পরবর্তীতে 72 ঘন্টার মধ্যে 2-3 বার এই আলোচনাটা পুনরায় শুনবেন, যাতে করে পুরো জিনিসটা মাথায় চলে আসে। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখানে এটা ক্লোজ করছি।